জাকসু নির্বাচনে এখন পর্যন্ত 9 হলের ভোট গণনা সম্পন্ন। ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর বর্জন। ক্যাম্পাসে বিক্ষোভ, পরাজয় জেনেই বয়কট মন্তব্য শিবিরের। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। ভোট ঠেকানোর চেষ্টা করলে নিশ্চিহ্ন হবে আওয়ামী লীগ। সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না, টাকায় উঠতে পারতেছে না। যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছুটোছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক। আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। এবং পাড়া মহল্লায় গ্যাস লাইনে লিকেজের ছড়াছড়ি। নারায়ণগঞ্জে 5 বছরে প্রায় 300 বিস্ফোরণ। অগ্নিকাণ্ডে নিহত 1.5 শতাধিক মানুষ। নতুন পাইপ স্থাপনের আশ্বাস তিতাসের। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। বিশৃঙ্খলা, উত্তেজনা আর বর্জনের মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নানা অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কটের এই ঘোষণা। এদিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের 3 জন শিক্ষকও। তারা পুনঃতফসিলের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে সিনেট ব্যালট বাক্স নিয়ে ভোট গণনার সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলায় ফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামায়াতের সরবরাহ করা ব্যালটে ভোট গ্রহণ যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিভি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিভি দিয়ে হিসাবে বের করার চেষ্টা করা হয়। সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ভোট বর্জনকারীরা। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় ভোট দেওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। কারচুপি এবং পক্ষপাতমূলক এবং প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই। শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব। কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা আসলে আমাদের ব্যক্তিগত কোনো ব্যাপার। যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি, সেই দায়িত্ব পালন করে আর কি করব, সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে পুনঃতফসিল ঘোষণা করা উচিত। এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিভি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিভি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করায় ফলাফল আসতে অপেক্ষা করতে হতে পারে শুক্রবার দুপুর পর্যন্ত। আমি যতটুকু জানি গণনাটি ম্যানুয়াল পদ্ধতিতে হবে, সুতরাং ইট টেকস টাইম। হ্যাঁ, এটা বলা মুশকিল আসলে। যদি সময় লাগে তাহলে কালকে দুপুরে হতে পারে, কালকে বিকেলে হতে পারে। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে প্রক্টোরিয়াল বডি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাত গড়িয়ে ভোর, এখনও ফলাফল মেলেনি জাকসু নির্বাচনের। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, শফিকুজ্জামান রুবেল এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি হাসান ওয়ালির কাছে।
ভোট গণনার প্রায় 10 ঘন্টা হতে চললো। এখন পর্যন্ত কিন্তু জাকসু নির্বাচনের সব হলগুলোতে কিন্তু আসলে ভোট গণনা শেষ হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 10টি হল এখন পর্যন্ত শেষ করতে পেরেছে, এর বাইরে এখনও 11টি হল বাকি রয়েছে। আমি রয়েছে একেবারে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন। গতকাল রাতে যে বিক্ষিপ্ত কিছু মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, এখনও কিন্তু স্বাভাবিক রয়েছে বেশ পরিস্থিতি। এখানে রাত পর্যন্ত, একেবারে মধ্যরাত পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের অবস্থান ছিল। অনেকে এখানে গান পরিবেশন করেছেন, আড্ডা দিয়েছেন, অনেকে আবার এসে খণ্ড খণ্ড বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু সেসবের মধ্য দিয়ে কিন্তু আসলে ভোট গণনা চলছে। আমরা জানি যে মোট 8টি প্যানেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে দিয়েছে। তার মধ্যে 4টি প্যানেল সহ আরেকটা আংশিক প্যানেল সহ মোট 5টি প্যানেল কিন্তু গতকালকে ভোট বর্জন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্র সংগঠনের একটি মোর্চা সহ তারা অভিযোগ করেছিলেন, নানান ধরনের কারচুপির অভিযোগ তারা করেছেন। এর আগে গতকাল সকালেই মূলত ভোট গ্রহণ শুরুর পরেই যেই মেশিনের মাধ্যমে আসলে ভোট গণনা করার কথা ছিল সেটি নিয়ে প্রশ্ন ওঠার ফলে কিন্তু সেটি বাদ দিয়েছে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, যার ফলে এখন কিন্তু একেবারে হাতে অ্যানালগ পদ্ধতিতে আসলে ভোট গণনা করছে, যার ফলে কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত যেটি জানি যে হল সংসদে শুধুমাত্র যারা প্রার্থী ছিলেন 15 জন করে প্রার্থী প্রতিটি হলে, তাদের ভোট গণনা চলছে। কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের ভোট গণনা এখনও শুরু হয়নি, অর্থাৎ এটি আবারও শুরু হবে এবং সেটি আসলে আজকে বিকেল নাগাদ শেষ হতে পারে, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশন যারা ছিলেন দায়িত্বরত তারা দায়িত্ব পালন করছেন এবং আমি যেমনটি বলছিলাম যে বাইরের পরিবেশটা আসলে এখন পুরোটা আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে নেই, মধ্যরাত পর্যন্ত আসলে তারা ছিল। নির্বাচন কমিশনের ভিতরে যেখানে আসলে ভোট গণনার কার্যক্রম চলছে সেখানে রয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যাচ্ছি তার কাছে। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ঠিক 9:45টার পরেই মূলত ভোট গণনা শুরু হয়। তারপরে এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে। রাত পেরিয়ে গেছে, সকাল হয়ে এখন বেলা 8টা বাজে। এখন আমরা দেখছি ভোট গণনা চলছে। আমরা রয়েছি সিনেট ভবনে, নির্বাচন কমিশনের ভবনে, যেখানে ভোট গণনা চলছে। মূলত জাকসুর যে হলগুলো রয়েছে সেই হলগুলোর ভোটও কিন্তু সব একত্রিত করে মূলত এই নির্বাচন কমিশনের যেই ভবন সেখানে একসাথে গণনা করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দেখছি যে প্রতিটি হলের আলাদা আলাদা করে যে টেবিলগুলো রয়েছে সেখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভোট গণনা করছেন। আমরা যতদূর তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত 21টি হলের মধ্যে প্রায় 15 থেকে 16টি হলের ভোট গণনা মোটামুটি শেষ। অনেক হলগুলো, বিশেষ করে নারীদের যে হলগুলো রয়েছে সেই হলগুলো এখন পর্যন্ত ভোট গণনা বাকি রয়েছে। যেখানে কম্পিটিটর বেশি সেই বিবেচনায় ভোট গণনা হচ্ছে বলে আমাদেরকে মোটামুটি নিচ থেকে যে তথ্য দিল, কিন্তু অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতার তারতম্য রয়েছে, কম প্রতিদ্বন্দ্বী রয়েছে বা বিনা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেই জায়গার ভোট গণনাগুলো কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। আপনারা জানেন যে গতকালকে দিনভর নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এই জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের পরেও কিন্তু অনেক ভোটার তারা লাইনে দাঁড়িয়েছিলেন, তখন তাদের আবার ভোট নেওয়া হয়েছে। এই সব মিলিয়ে একটা বিড়ম্বতা সৃষ্টি হয়েছে, ধীরগতির সৃষ্টি হয়েছে। পরে কিন্তু কিছু ঝামেলার কারণে কিন্তু ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হতে ঠিক রাত হয়ে যায়। 10টার পরে শুরু হয়, তারপরে সারা রাত থেকে থেকে কিন্তু এই যারা কর্মকর্তা রয়েছেন তারা ভোট গণনা করছেন। আপনারা জানেন যে এখন পর্যন্ত এই নির্বাচনে, জাকসু নির্বাচনে যেই 8টি প্যানেল রয়েছে তার মধ্যে 5টি প্যানেলই কিন্তু এই নির্বাচনকে প্রত্যাহার ঘোষণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ছাত্রদল সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেল কিন্তু তারা নির্বাচন বর্জন করেছেন। এখন পর্যন্ত সকাল থেকে বলা যায় যে খুব তারা নিয়মতান্ত্রিকভাবেই সুষ্ঠু মতোই ভোট গণনা করছেন। তবে তারা বলছেন যে এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জন্য বেশ কিছুটা সময় লাগবে। আমরা অপেক্ষায় রয়েছি, তাদের ভোট গণনা শেষেই হয়তো আমাদেরকে জানাবেন। তো নির্বাচন ভবন থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন জয়, তিনি রয়েছেন ঠিক ভবনের বাইরে, জানাবেন সেখানের পরিস্থিতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তারা এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে বলছেন যে জাকসু নির্বাচনের প্রস্তুতি যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে মূলত সাসপেন্ড ড্রামার মধ্য দিয়ে এই নির্বাচনের সকল কার্যক্রম চলেছে, এখনও তাই চলছে। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ জনবল রয়েছে এবং যে পরিমাণ লোকজন রয়েছে তাতে কিন্তু ইচ্ছা করলে তারা 2 ঘন্টার মধ্যেই এই নির্বাচনী ফলাফল সম্পন্ন করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রাতে কিন্তু উত্তেজনাপূর্ণ সময় পার হয়েছে এবং মিছিল হয়েছে, একই সাথে কিন্তু
বহিরাগত কয়েকটি গ্রাম রয়েছে যেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম লাগোয়া গ্রাম। এই গ্রামগুলোর পাশে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর কাছে এসে কিন্তু গ্রামের মানুষজন এবং বিভিন্ন দলের সমর্থকরা কিন্তু ইসলামিক গান গাওয়া থেকে শুরু করে অনেক ধরনের স্লোগান তারা দিয়েছে এবং এই নিয়ে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে না তারা কখন প্রবেশ করে ফেলে। কিন্তু যেমন রাতে যেমন আতঙ্ক বিরাজ করছিল, এখন কিন্তু দিন যত বেলা যত বাড়বে তত অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে সবার মধ্যেই যে কেন এই নির্বাচনের ফলাফল দিতে এত দেরি হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের যে ব্যালট পেপারগুলো সেগুলি গোনা হয়ে গিয়েছে এবং একই সাথে এখন চলবে সাধারণত যে হলগুলোর ব্যালট পেপার গণনার কাজ। তো এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বা শিক্ষার্থীদের মধ্যে একটি অসন্তোষ বিরাজ করছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই গতকাল ভোরবেলা থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং একই পোশাকে একই জামা পরে তারা এই খোলা আকাশের নিচে অবস্থান করছে নিরাপত্তা দেওয়ার জন্য। সব মিলিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছে, যে পরিবেশটি মোটেই কারো কাম্য নয়। কারণ দীর্ঘ প্রায় 14 থেকে 15 ঘন্টা কেটে গিয়েছে এই নির্বাচনী ফলাফলের বিষয়ে। একই সাথে কিন্তু আমরা দেখেছি 5টায় নির্বাচন শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু কয়েকটি হলে নির্বাচন শেষ হয়েছে রাত 8টা পৌনে 9টার মধ্যে শেষ হয়েছে। এর ফলে কিন্তু এই নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া এবং নানা ধরনের গুঞ্জন ইতিমধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে, যার ফলে এই নির্বাচনকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা চলছে কিনা এই নিয়েও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি তীব্র উত্তেজনা, চাপা উত্তেজনা বিরাজ করতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল নির্বাচনী ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমানতের টাকা তুলতে ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় ছুটোছুটি, চাহিদা মতো তো মিলছেই না, কখনো কখনো গ্রাহকের জমানো অর্থের কানা করেও দিতে পারছে না একীভূত হওয়ার আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। এতে দৈনন্দিন প্রয়োজনও মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক আমানতকারী। বিশ্লেষক বলছেন অনির্দিষ্টকাল ধরে চলা ব্যাংক খাতের এই সংকট ভেঙে দেবে সংশ্লিষ্টদের আর্থসামাজিক নিরাপত্তা, বাড়বে বৈষম্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। বিপদে আমার সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম, তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলে মেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ অথবা এই সপ্তাহের ওষুধের খরচ বা হাটে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে 1000 টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন। কিন্তু টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। আর্থসামাজিক বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর এই দুরবস্থার ফলে আমানতকারীদের আর্থিক ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে সামাজিক নিরাপত্তা ও সৃষ্টি করবে বৈষম্য। সোসাইটি অ্যাজ এ হোল যে ডিমান্ড সেটা কিন্তু ধস নেমেছে, সেইগুলোর সাথে পোভার্টির সম্পর্ক রয়েছে, সেইগুলোর সাথে ম্যাটেরিয়াল ডিপ্রাইভেশনস যত ধরনের বলেন, অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা বলছেন বৃহৎ অর্থনীতিতে আমানতকারীদের স্বার্থ ছোট করে দেখার সুযোগ নেই। কেউ নিজের নামে করে না, কারো শ্বশুর ধনী হয়ে যায়, কারো বাবা মা ধনী হয়ে যায়, অথবা তার স্ত্রী ধনী হয়ে যায়। টাকা যেখানে যেখানে গিয়েছে সেই টাকা খুঁজে বের করে তারপর তাকে আইনের আওতায় আনতে হবে, এখানে সে অ্যাবেটার। এছাড়া আর্থিক খাতের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিষয়টি সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন আর্থসামাজিক বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার পর এবার লালদিয়ার চরে জেটি নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের দায়িত্ব পেয়েছে নৌবাহিনী। 300 কোটি টাকা ব্যয়ে আগামী 1.5 বছরের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
অবাক করার মতো তথ্য হলো চট্টগ্রাম বন্দরের অধিকাংশ ইয়ার্ডে এখনো প্রতি বর্গফুট জায়গায় 3 মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সেই হিসাবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র 1500 মেট্রিক টন। অথচ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। বছরে 32 লাখ কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও ছিল না উচ্চ বহন সক্ষমতা সম্পন্ন কোনো বিশেষায়িত ক্রেন। কার্গো হ্যান্ডেল করার জন্য এক্সক্লুসিভ একটা যেটি অবশ্যই দরকার, যেটা না থাকার কারণে আমরা এই ধরনের ট্রাভেলগুলোর মধ্যে পড়ি। আমাদেরকে বার্জ হায়ার করতে হচ্ছে অথবা জাহাজটাকে শিফট করে ড্রাইডক যেটিতে নিয়ে যেতে হচ্ছে। এতে সময় যেমন ব্যয় হয়, একইভাবে প্রচুর অপারেশনাল কস্ট বেড়ে যায়। প্রতি বর্গফুটে 3 মেট্রিক টন সক্ষমতার একমাত্র ক্রেনটির অবস্থান এনসিটির 5 নম্বর বাড়তে হয়। সেটি দিয়ে কন্টেনার ছাড়া অন্য কোনো পণ্য নামানো যায় না। আবার এ ধরনের পণ্য খালাস হয় জিসিবি বাড়তে। এসব যন্ত্রপাতি জাহাজ থেকে নামাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিপিং এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই যে বারবার আনাগোনা করতে হয়, এখানে জাহাজকে প্রচুর খরচ বহন করতে হয়, যেটা জাহাজ মালিক এবং এজেন্টদের উপরে বিশাল একটা ব্যয়ভার তাদেরকে বহন করতে হয়। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। মূলত নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়াচর 2 পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী। এটা দীর্ঘদিনে ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি রিকোয়ারমেন্টস, সেই প্রেক্ষিতে আমরা এটা করতে যাচ্ছি এবং এটা বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা ডেলিগেটেড প্রজেক্ট হিসেবে তাদের মাধ্যমে এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করব। লালদিয়াচরে 300 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 22 একর জায়গার উপর 240 মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত 10 মিটার গভীরতার জাহাজ। আর স্থাপন করে ক্রেনের বহন সক্ষমতা হবে প্রতি বর্গফুটে 5 মেট্রিক টন। সেই অনুযায়ী 2500 মেট্রিক টন ওজনের ভারী যন্ত্রপাতি অনায়াসে খালাস করা যাবে। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি টেকসই জেটি নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি স্থাপনের দক্ষতার জন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। আশা করা হচ্ছে আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে জেটি নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপন। 2027 সালের শুরুতে অপারেশনে যেতে চায় লালদিয়াচর থেকে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের লালদিয়াচর থেকে কমল দে, সময় সংবাদ। দখল হয়ে গেছে সরকারি খাল, রাস্তার দুই পাশে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। কিশোরগঞ্জের সালামের মোড় থেকে সগড়া পাকা রাস্তায় জমে আছে হাঁটু পানি। জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় এমন দশা। তবে বৃষ্টি কমলেই সড়কের নির্মাণ কাজ শুরু হবে জানিয়েছে এলজিইডি। আর খাল ও কালভার্ট উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে থই থই পানি, ভাসছে কচুরিপানা। দেখে বিল বা মুক্ত জলাশয় মনে হলেও এটি একটি জনগুরুত্বপূর্ণ পাকা সড়ক। কিশোরগঞ্জ সদরে সালামের মোড় বাজার থেকে সগড়া বিশ্ব রোড পর্যন্ত পাকা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। রাস্তায় জমে আছে হাঁটু সমান পানি। পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধ আশপাশের বাড়িঘর। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে চলাচলও কষ্টকর। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশের খালটি প্রভাবশালীরা দখলে নিয়েছে। বন্ধ করে ফেলা হয়েছে কালভার্ট। প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করলেও মিলছে না প্রতিকার। রাস্তা এটাও বোঝা যায় না, সাগর রাস্তার কারণে আমাদের বেচা কিনা বা লোকজন আসা যাওয়ায় কমে গেছে। ছেলেমেয়েরা যারা জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে যাইতে পারতেছে না। সরকার যদি আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে, আমাদের কিশোরগঞ্জের যে প্রশাসন, ওনারা যদি একটু আন্তরিকতা দেখাইতো তাহলে এই কাজটা হয়ে যেত। এলজিডি বলছে, প্রভাবশালীদের বাধার মুখে সালামের মোড় এলাকায় কালভার্ট নির্মাণ করা যাচ্ছে না। আর জলাবদ্ধতা নিরসনে অচিরেই দখল হওয়া খাল পুনরুদ্ধার ও রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করা হবে বলে জানালেন জেলা নির্বাহী কর্মকর্তা। ঠিকাদার এখানে অ্যাক্টিভ আছে এবং কাজের সময় আছে। একটু বৃষ্টি কমলে, এটা শুকনা শুরু হলে আমরা কাজটি ইনশাল্লাহ অতি দ্রুত করে আমরা স্পেশাল অনুযায়ী কাজটা চলমান থাকবে। এইটা সমাধান করার জন্য আমরা একটা ড্রেনেজ সিস্টেম, একটা ড্রেনের আমরা কাজ হাতে নিয়েছি। খালটাও যাতে আসলে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে, সেটার জন্য আমরা উদ্যোগ নিব।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2025-26 অর্থ বছরে রশিদাবাদ ইউনিয়নের সালামের মোড় থেকে সগড়া বিশ্ব রোড পর্যন্ত 6 কিলোমিটার পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 6 কোটি 47 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নরসিংদীর চালাকচর মুগা আঞ্চলিক সড়কের 9 কিলোমিটার এলাকার বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। বরাদ্দ পেলে মেরামতের আশ্বাস এলজিইডির। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সংস্কারের অভাবে এই চিত্র নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর থেকে বেলাবো উপজেলার মোগা পর্যন্ত আঞ্চলিক সড়কটির। দুই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন সহ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলাকেও সংযুক্ত করেছে এই সড়কটি। সড়কটির বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক সহ এলাকাবাসীর। মানুষ চলাচল করতে পারে না, মালামাল নিয়ে যেতে পারে না। অ্যাক্সিডেন্ট প্রতিদিন 2-3টা হইতেছে। রাস্তাটা আজকে 4 বছর ধরে এই অবস্থা, প্রতিদিন ওই কোনো না কোনো জায়গায় গাড়ি পল্টি খাইতেছে। ছাত্রছাত্রীদের, তারপরে আছে আপনার রুগী নিয়ে আমরা মেডিকেলে যাইলে ধরেন সিএনজি দিয়ে যাইতে আমাদের একটা রুগী এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আরো অসুস্থ হয়ে যায়। এটা যদি রাস্তাটা হয় এলাকাবাসী ভালোই, এটা আমাদের জন্য ভালো। এলজিইডি জানায় অর্থ সংকটের কারণে সংস্কার করা যাচ্ছে না 9 কিলোমিটার সড়কটি। তবে সড়কটি বড় প্রকল্পের অধীনে নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আসলে অনেক বেশি, যার ফলে এটা সহসাই সম্ভব হচ্ছে না মেরামত করার। খুব সম্ভবত এটা ডিপিপি অন্তর্ভুক্ত আছে। এটা যেহেতু অন্তর্ভুক্ত যদি থেকে থাকে তাহলে এইখান থেকে বাস্তবায়ন হবে, আর যদি এটা সম্ভব না হয় তাহলে আমরা অন্য জায়গা দিয়ে আমরা এটা বাস্তবায়ন করব। চালাকচর মেগা আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন 10,000 যানবাহন সহ 50,000 মানুষ চলাচল করে। সময় সংবাদ, নরসিংদী। মেঘনার শাখা খাল নিয়ে নৌযান চলাচলে শরীয়তপুরের গোসাইর হাটে বাড়ছে নদী ও খালের তীর ভাঙন। এরই মধ্যে গৃহহীন হয়েছে কয়েকশো পরিবার। নৌযান চালকরা বলছেন মূল নদীতে নাব্যতা সংকটে খালে ঢুকতে হচ্ছে তাদের। এ অবস্থায় খালে নৌযান বন্ধ ও ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেঘনার মূল নদীপথ ছেড়ে শাখা খালে চলাচল করছে বড় বড় নৌযান। এতে ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে পড়ছে খালপাড়। গোসাইহাটের কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারা গ্রামের একের পর এক পরিবার হারাচ্ছে বসতভিটা। স্থানীয়রা বাঁশ দিয়ে খালের মুখে ব্যারিকেড দিলেও এগুলো ভেঙে বড় বড় নৌযান ঢুকে পড়ছে খালে। উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলেও বন্ধ হয়নি চলাচল। অবৈধ ড্রেজার ও নৌযান বন্ধের দাবিতে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। ভাঙন রোধে দ্রুত টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের, না হলে বিলীন হয়ে যাবে গোটা এলাকা। আমাদের বাড়ির কাজ দিয়ে যাইতেছে, আমাদের এখন বাড়িঘর নিয়ে টান দিছে, আমরা থাকতে পারতেছি না। 700 লোক এখন খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে। সরকারের কাছে অকুল একটা আবেদন, একটা বেড়ি বাঁধ দেওয়ার জন্য। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে এখানে যেন এই লঞ্চগুলো না চলতে পারে, সেক্ষেত্রে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। খালে ঢুকে পড়া নৌযান চালকদের দাবি মূল নদী ভরাট হওয়ার কারণেই এই পথে চলাচল করছেন তারা। আমরা তো সবসময় মূল নদীতে যাওয়া আসা করতাম, এখন মূল নদী ভরে গেছে, সেই জায়গায় সরকারে কাটিয়ে দিলে আমরা এই জায়গায় যাতায়াত করতাম না। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ইউনোর সঙ্গে কথা বলবো, ও আগে ভেরিফাই করে আমাকে রিপোর্ট দিবে, দেওয়ার পরে যে অথরিটির সঙ্গে কথা বলতে হবে আমরা কথা বলবো। স্থানীয়দের তথ্য অনুযায়ী চর মাইজারা মৌজায় একসময়ে 1500 পরিবার বাস করলেও ভাঙনের শিকার হয়ে অন্যত্র চলে গেছে 600-র বেশি পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর। দেশে বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার আক্রান্ত রোগীর সংখ্যাও। এমন পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সরকারি উদ্যোগ আরও বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা রেশমা 3 দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভোগা স্বামীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত তিনি। এভাবে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। কালকে 11টা বাজে নিয়ে আসছি, আসার পর
ভর্তি করছে যে জ্বর, খিঁচুনি দিয়ে যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর অনেক জ্বর আর হাত পা ব্যথা করে, গিরে গিরে ব্যথা, খাইতে পারি না, খালি বমি আসে। আমার হাত পা গরম বাইরায়, মাথা দেয়া গরম বাইরায়। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিস মশার লার্ভা প্রজননে তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এবার আমরা অনেক পেশেন্ট চিকুনগুনিয়া পেয়েছি। আমরা চিকুনগুনিয়াতে মেইন প্রবলেমটা হচ্ছে রোগীদের অনেক সাফারিংসটা অনেক বেশি, যেটি বৃষ্টি হয়ে গেলে আবার ডেঙ্গুর পেশেন্ট আরও বেড়ে যাবে। এডিস মশার প্রজননে প্রাকৃতিক পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা গতবারে যদি স্ট্যাটিস্টিক পর্যালোচনা করি তা আমরা দেখেছি যে এই হসপিটালে যারা ভর্তি রোগী ছিল আগস্টের চেয়ে কিন্তু সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যাটা অনেক বেশি ছিল, প্রায় 4 গুণ। আমাদের বিল্ডিংয়ের কার্নিশ, কনস্ট্রাকশন সাইট, অনেক সময় আমাদের যে বাড়ির উপরে ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, ওই সময় কিন্তু ঢাকনা দেওয়া থাকে না। আমরা যদি ট্রেনের ট্যাঙ্কির ঢাকনাটা দিয়ে রাখি তাহলে কিন্তু মশা ঢুকতে পারবে না, প্রজনন করতে পারবে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 145 জন। বর্ষাকাল শেষ হলেও যেমন কমছে না বর্ষার প্রভাব, ঠিক তেমনি কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাবও। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন এ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি উদ্যোগ নিতে হবে সরকারিভাবেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 51, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুর মান 106, যা সহনীয়, আর্দ্রতা 85। সিলেট বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93%। খুলনা বিভাগে বায়ুর মান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85। বরিশাল বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 93। রংপুর বিভাগে বায়ুর মান 93, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 78, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো ঢাকায় 51 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 106। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সশস্ত্র অপরাধী সংগঠনের সদস্য ও ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থান পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার তার সাজা ঘোষণা করতে পারেন বিচারকরা। বলসোনারোর বিরুদ্ধে আনীত 5টি অভিযোগে 40 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি ক্ষমতা ধরে রাখতেও অভ্যুত্থান পরিকল্পনা সহ অন্যান্য অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ রায় দেন সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারক। শুধু অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগেই বলসোনারোর 12 বছরের সাজা হতে পারে। সব অভিযোগ মিলে ভুগতে হতে পারে 4 দশকেরও বেশি কারাদণ্ড। স্থানীয় সময় শুক্রবার সাজা ঘোষণা করার কথা রয়েছে সুপ্রিম কোর্টের। বিচারকরা মত দেন বলসোনারো গণতন্ত্রকে দুর্বল করার উদ্দেশ্যে কাজ করেছেন এবং এই মামলাটি ব্রাজিলের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিফলন। তাদের মতে তার আমলে দেশটি প্রায় 21 বছরের সামরিক শাসনের মতো একনায়কতন্ত্রে ফেরত যাওয়ার ঝুঁকিতে ছিল। সব অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যায়িত করেন বলসোনারো। সমর্থকরা দাবি করছেন তাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। যদিও এক বিচারক মামলাটি বাতিলের পক্ষে ভোট দিয়ে সুপ্রিম কোর্টের এখতিয়ার প্রশ্নবিদ্ধ করেন, তবে সংখ্যাগরিষ্ঠরা তার যুক্তি গ্রহণ করেননি।
বর্তমানে বোলসোনারো 5টি অভিযোগের মুখোমুখি: অভ্যুত্থান প্রচেষ্টা, সশস্ত্র অপরাধী সংগঠনের সম্পৃক্ততা, গণতান্ত্রিক আইন শাসন উৎখাতের চেষ্টা এবং 2023 সালের 8 জানুয়ারি সহিংস বিক্ষোভে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের 2টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার 7 ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধেও মামলা চলছে, যারা 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচন উল্টে দেওয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত। গেল আগস্ট থেকে রাজধানী ব্রাসিলিয়ার একটি ভবনে হাউস অ্যারেস্টে রয়েছেন বোলসোনারো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন না এবং তার যোগাযোগের সুযোগও সীমিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল নেতা চার্লি ক্রাককে গুলি করার ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে FBI। হত্যাকারীর তথ্যদাতার জন্য $1 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রভাবশালী রিপাবলিকান নেতা চার্লি কার্ক। এরপর থেকে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পর হামলাকারী আশেপাশের একটি আবাসিক এলাকায় পালিয়েছে। এ খুনের তদন্ত করছে FBI। ঘটনার পর কাছের জঙ্গল থেকে একটি শক্তিশালী রাইফেল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মাটিতে পাওয়া গেছে জুতার ছাপ এবং হাতে ভর দেওয়ার চিহ্ন, যা তদন্তের নতুন দিক খুলে দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হত্যাকারীকে গ্রেফতারের বিষয়ে আশাবাদী তিনি। আমি স্পষ্টভাবে বলতে চাই না, তবে মনে হচ্ছে তদন্তে অগ্রগতি হচ্ছে। চার্লি কার্ক একজন অসাধারণ মানুষ, সব দিক থেকে মহান, বিশেষ করে যুব সমাজের জন্য। হত্যাকারী ব্যক্তি যা করেছে তা নিঃসন্দেহে লজ্জাজনক। আশা করি তাকে দ্রুত ধরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। FBI সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে, যাকে পার্সন অব ইন্টারেস্ট বলা হচ্ছে। সঠিক তথ্য দিলে $1 লাখ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, হামলাকারীর বয়স কলেজ শিক্ষার্থীর কাছাকাছি। প্রথমে 2 জনকে জিজ্ঞাসাবাদ করলেও পরে ছেড়ে দিয়েছে পুলিশ। হত্যার উদ্দেশ্য ও সন্দেহভাজনের পরিচয় এখনও অজানা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8:30টায়। এশিয়া কাপের আগে শারজায় আফগানিস্তান UAE-কে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। রোববার ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ দ্বৈরথের আগে ওমানের বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে গা গরমের। দুবাইয়ের উইকেট সম্পর্কেও ধারণা পাবেন সালমান আলী আঘার দল। অবশ্য সম্প্রতি খুব একটা স্বস্তিতে নেই ওমান ক্রিকেট। 2024 টি-20 বিশ্বকাপের বকেয়া পারিশ্রমিক দাবি করে পুরনো অনেক খেলোয়াড়ই দলে নিজের জায়গা হারিয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাকসু নির্বাচনে এখন পর্যন্ত 15 হলের ভোট গণনা সম্পন্ন। ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর বর্জন। ক্যাম্পাসে বিক্ষোভ, পরাজয় জেনেই বয়কট মন্তব্য শিবিরের। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। ভোট ঠেকানোর চেষ্টা করলে নিশ্চিহ্ন হবে আওয়ামী লীগ। সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক। আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। এ ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়।